আমাদের উপদেষ্টারা কিছু পারছে না, করছে না, অথর্ব ইত্যাদি অনেকেই ভাবছেন অন্য কেউ উপদেষ্টা হইলে ভালো হতো। কিন্তু আমরা এই সরকারের সমালোচনা করতে করতে একটা বিষয় এখনই বলতে চাই, দেখেন এখানে অতি বাম নাই, অতি ডান নাই, তাদের এড়ানো হয়েছে। মানে অতি বামদেরও নেওয়া হয় নাই, অতি ডানদেরও নেওয়া হয় নাই। আওয়ামী লীগের লোকদের নেওয়ার প্রশ্নই ওঠে না, সরাসরি বিএনপি বা জামাতের কেউ অংশগ্রহণ করে নাই। তো এরকম যখন একটা ছক এঁকে দেওয়া হয় তখন খুব বেশি অপশন কি আসলে বাকি থাকে? এটা তো আর বিপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ না যে আপনি বিদেশ থেকে অ্যাডভাইজার হায়ার করে নিয়ে আসবেন। কিন্তু এই অ্যাডভাইজার আপনি পাবেন কই? তাও আমার উচিত কথার দর্শকদের উদ্দেশ্যে বলি, উচিত কথা আমি একলা একলা বলবো তা তো না, আপনারাও একটু একটু করে বললেন। আমার 5-10 জন একটা লিস্ট দেন তো যারা উপদেষ্টা হইলে ভালো হতো, এবং সেই ভালোটা আপনি কি দিয়ে কেমনে নির্ধারণ করবেন? এখানে একই প্রশ্ন আমার আমারে জিগাইলে আমি অবশ্য ব্যাখ্যা দিতে পারবো না। আমি যারে পাই তারেই প্রশ্ন করি যে এতজন উপদেষ্টারে ডক্টর ইউনূস কোন কোটায় নিয়োগ দিলেন? চট্টগ্রাম কোটা, এনজিও কোটা, নাকি বিএনপি কোটা, ছাত্র কোটা, নাকি সামনে যা পাইছে তা কোটা? উনি অবশ্য নিজেও বলেছেন যে খুব বেশি সময় ছিল না, হাতের কাছে যারে পাইছি তারেই নিছি, তবে আমি খুঁজলে এদেরকে ছাড়া বেশি কাউরে দেখতেও পাই না। তাই আমি বলতে চাই যে এই উপদেষ্টারা যা করছেন সেটা তাদের সামর্থ্য অনুযায়ী, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারাই করছেন। লুনা রুশদি যে বলতে চাচ্ছেন যে যেইখানে কঠোর হওয়া দরকার তারা কঠোর হচ্ছেন না বা কঠোর হতে পারতেছেন না, ব্যাপারটা আসলে এমন না। এই তৌহিদি জনতার এগেনস্টে এই সরকার কঠোর হইতে চাচ্ছেন না, কারণ এই সরকার মনে করতেছেন এই তৌহিদি জনতার ব্যানারে যা কিছু করা হইতেছে, জয়পুরহাটে মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া হোক বা অন্য কোনো কিছু করা হোক, মেহজাবিন বা অপু বিশ্বাস বা এদের বন্ধ করে দেওয়া হোক, তাদের যেটা করা হোক, যেটা উনারা মনে করতেছেন ওইটার বিরুদ্ধে কঠোর হওয়া দরকার নাই, সেই জন্যই তারা কঠোর হইতেছেন না। তারা মনে করতেছেন যে বেশিরভাগ মানুষ তাই চায়, আমরাও তাই চাই। আমার মনে হয় উপদেষ্টারা এত বোকা না। উপদেষ্টারা যথেষ্ট চালাক চতুর। উপদেষ্টারা যেসব জায়গায় কঠোর হওয়া দরকার তারা ভালোই কঠোর হইতে পারেন। কারো চাকরি যাওয়ার ব্যাপারে, কারো চাকরি থেকে বহিষ্কার করে দেওয়ার ব্যাপারে তারা ভালোই পারেন। অনেক কিছুই তারা ভালো পারেন। এগুলি পারবেন না তা তো হয় না, এগুলিও পারেন, তারা ভালোই পারেন। সাংবাদিক মনোজ দে একটা কলাম লিখেছেন প্রথম আলোতে, সরকার কি আমলাতন্ত্রের ফাঁদে পড়েছে শিরোনামে। তাকে কোট করছি এখানে। ব্রিটিশ ও পাকিস্তানি উপনিবেশিক শাসনের ধারাবাহিকতায় বাংলাদেশ আমলেও প্রতিটি সরকারই আমলাতন্ত্রকে কম বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের আমলে সেটা সর্বোচ্চ চূড়ায় উঠেছিল। শেখ হাসিনার কর্তৃত্ববোধ শাসন ধীরে ধীরে সর্বব্যাপী স্বৈরতান্ত্রিক শাসনের রূপ পেয়েছিল, তাতে আমলাতন্ত্রেরও বড় অবদান ছিল। রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র মিলে গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল। সবাই মিলেমিশে তৈরি করেছিল অর্থনীতির চোরতন্ত্র। কোটেশন শেষ। বিষয় হইল হাসিনা আপা যদি টিকটিকির মাথা হন, তিনি পালানোর পরও লেজ হইল তার কামলা খাটা আমলারা, তারা এখনো সমানতালে লাফাচ্ছে। কিন্তু আমি এখানেও বলতে চাই যে সমানতালে লাফাচ্ছে বললে তো দায় এড়ালে তো হবে না। আপনারা কি করতেছেন উপদেষ্টা স্যাররা? আপনাদের কাজটা কি? আমলাতন্ত্র লাফাইতেছে, আপনারা সেই লাফের তালে তালে ডাক পিটাচ্ছেন নাকি নিজেরাও লাভ দিতেছেন? কি করতেছেন আপনারা? মানে আপনারা একটা প্রশাসনের সিইও হয়ে বসে রয়েছেন, আপনাদের আন্ডারে আমলা আছে, উপ আমলা আছে, সহকারী আমলা আছে, এখন যা করতেছে আমলারাই করতেছে, আপনারা কিছু করতে পারতেছে না, কারণ ওরা হাসিনা রাইখা যাওয়া আমলা। তাহলে আপনারা আছেন কেন? হাসিনা গিয়ে বসে রয়েছে ইন্ডিয়ায়, হে কিছু পারে না, হে আমলারা লাফাই আপনাকে মানে আপনাকে নাজুক করে ফেলতেছে, তাই না? 20 জানুয়ারি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম থেকে একটা সহবিরোধিতার মধ্যে ঢুকে গেছে, সেটা নিজেদের আরোপিত সহবিরোধিতা। সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে। ওই যে বলছিলাম, আমলারা লাফায়, আপনারা আরো বড় লাভ দেন। আমলারা যদি লাভ দেয় একটুক, আপনারা লাভ দেন আরেকটুক। আমলারা যদি দেয় হাই জাম্প, আপনারা দেন পোল ভল্ট। যাই হোক, হোসেন জিল্লুর রহমানের কথা কইতেছিলাম, স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে এই সরকার, সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা। সরকারের ভুলটা হলো প্রথম থেকেই আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে। একদিকে বলা হচ্ছে বৃহত্তর পরিবর্তনের কথা, অথচ চালকের আসনে বসা হয়েছে তাদেরই যাদের পরিবর্তন করা এই অভ্যুত্থানের অন্যতম এজেন্ডা। বুঝলেন কিছু? আমলাতন্ত্রকে কৃষ্ণ গহ্বরের সাথে তুলনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, আমলাতন্ত্র পরিবর্তন না হলে বাকি আর পরিবর্তন সম্ভব নয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমলারা এখনো গগন বিদারী ভূমিকা পালন করছে, তারা এখনো ক্ষমতাবান। আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে 18 ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে, আরো কি জানি রাজনীতি করবে। এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাই সাহেবেরা? মানে কে আওয়ামী লীগের এই হরতালের পত্র সাইন করছে? কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বিপ্লব বড়ুয়া? কার নির্দেশে এইটা করা হচ্ছে? আমার তো একটা হাঁস বলে 2 দিন পরে আরেকটা আওয়ামী লীগ এসে বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে, হরতালের কথা বলছে, এটা আসলে আওয়ামী লীগ না, কারণ আমরা এই হরতালে এগুলি সমর্থন করি না, আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই। আমরা কেমনে বুঝবো?
আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান ত্যান ওইটা ফাঁস সেইটা রাস এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না। এই 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 চিঠি এই ইটা এইসব এই 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 গায়েবী আওয়াজগুলি আসে কোত্থেকে? নাকি গায়েবী আওয়াজ না, এটা এটা জেনুইনই ওবায়দুল কাদের কইছে, নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে? কইছে নিশ্চয়ই। নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিতেছে? ইন্টারেস্টিং। যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন উনারা থাকবেনও ওইখানে, আর বাংলাদেশের আওয়ামী লীগে, বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাইতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকা গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে, আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে। উঠে নাই তোরে ভাই, নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে, পড়তেছে, চলতেছে। কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও, তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে। একজন কর্মীরও বলে নাই যে 4 তারিখে বললে, 4 তারিখেও বলে নাই যে 5 তারিখে আমি চলে যাব। উল্টা কথা বলছে। সেই শেখ হাসিনার কথা, সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে? মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন, এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা। জরুরি কিন্তু একটা চেক করা, ঠিক আছেন কিনা। এই আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন, একটু আলগা মাইর মুইর খাবেন, তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ, এই তো উদ্দেশ্য। এদিকে ডক্টর ইউনূস সাহেবের কথা আসে। ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এ নাকি আপনারা একটু টুইস্ট দেখেন, নাকি একটু আলগা দেখেন, নাকি ঠিকই দেখেন? মানে এতদিন ইউনূস সাহেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে, এখন আবার ইউনূস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদের 3 জনে আমি নিয়োগ দিছিলাম, তারা খুব ভালো কাজ করতেছে। আমি সেই কথাই যাইতেছি না যে 3 জনে তিনি নিয়োগ দিছে, একজনে উনি দপ্তরই দেন নাই, উনাকে উপদেষ্টা বলা হইতেছে। উনি কারে উপদেশ দেন? উনি কি ডক্টর ইউনূসকে উপদেশ দেন যে ভাই এমনি চলেন, স্যার এমনি চলেন, অমনে চলেন, এটা করেন, এটা করেন না? কি ঘটনাটা কি? বাকি 2 জন উপদেষ্টা জনাব নাহিদ, জনাব আসিফ, তারা তাদের কাজ করতেছেন, তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই, কিন্তু জানা গেল ডক্টর ইউনূস সাহেব এই 3 জনের নিয়োগ দিয়েছেন, তারা ভালো কাজ করতেছেন।